মাঠে ক্রিকেট খেলতেছে রাফি, আকাশ, মাহফুজ, নিলয়, সজীব এবং আরো অনেকজন। খেলা শেষ করে আকাশ গাছের নিচে বসে পানি খাইতেছে। এমন সময় মাহফুজ এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, আমি এসব কি শুনতেছি? তোর নাকি বিয়ে ঠিক করেছে, তাও আবার একটা সিনিয়র আপুর সাথে। তোকে আবার এসব কে বলল? আর আমার বিয়ে ঠিক করেছে তাও আবার আমি? জানি না। হ্যাঁ, এটাই তো কথা। আমিও তো এটাই জানতে চাইছিলাম তোর কাছে। তোর বিয়ে ঠিক করেছে তুই জানিস না? তবে আন্টি তো মিথ্যা কথা বলে না কখনো। সত্যি হয়তো তোর বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি চিন্তা করতেছি যে তুই আবার কি চিন্তা করতেছিস? মেয়েটা সিনিয়র, এটাই তো। আরে এসব নিয়ে সমস্যা নেই, দেখবি 2 দিন পর মেয়েটা এমনিতেই আমার কাছ থেকে চলে গেছে। হ্যাঁ, তা তো অবশ্যই যাবে, কিন্তু কেন যাবে এটা তো আমরা বন্ধু বান্ধবরা ছাড়া আর অন্য কেউ জানে না। কিন্তু মামা, তোর বিয়ে হলে পরের দিন সকালে যদি যদি তোর বউ দেখতে পায় বিছানা ভিজা, তাহলে তুই কি করবি? আমি আবার কি করব? তোরা সবাই জানিস গত কয়েক মাস ধরে আমার সাথে কেমন যেন আজব আজব জিনিস হচ্ছে। রাতের বেলা হিসু করে ঘুমালেও সকালবেলা উঠে দেখি বিছানা ভেজা থাকে, সাথে আমার প্যান্ট ভেজা থাকে। এইটা নিয়ে অনেক দুশ্চিন্তা করছিলাম, তবে 2 থেকে 3 দিন ভালো ছিলাম। এরপরে আবার এমন হয়েছে, কিন্তু এমন হচ্ছে কেন আমি এটাই বুঝতেছি না। আমার উপরে মনে হয় কেউ নজর দিয়েছে। হতেও পারে, কিন্তু আমি চিন্তা করতেছি যে রাতের বেলা তো তোর রুমের দরজা খোলা থাকে, আবার তোর চাচাতো বোন দুইটা তোদের বাড়িতেই থাকে, তোরা তো একসাথে থাকিস। আমার সন্দেহ হচ্ছে কি ওদের মধ্যে থেকে কেউ একজন রাতের বেলা তোর রুমে গিয়ে তোর বিছানায় পানি ঢেলে দিয়ে চলে আসে। কিন্তু মামা, পানি যে ঢেলে দিয়ে চলে আসবে আমি তো টের পাবো, কিন্তু আমি তো টের পাই না। দেখ, আমি যেটা ধারণা করতেছি এটাই সঠিক হবে। আচ্ছা, এখন চল বাসায় যাই, আর আমিও তোদের বাসায় যাব। কিন্তু এখন আন্টিকে জিজ্ঞেস করব তোর বিয়ে কি সত্যি হবে নাকি আন্টি আমাদের সাথে মজা করেছে। মজা করলে তো এটা অন্য ব্যাপার হবে। কি বলিস তুই? হ্যাঁ, মজা করলে তো এটা অন্য ব্যাপার হবে, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি যে এই সব কিছু যদি মিথ্যা হয় আর যদি তোর কথা সত্যি হয়, তখন আমি কি করব? তখনকার ব্যাপারটা তখন দেখা যাবে। এখন চল বাসায় যাই, আমার আবার বিকেলে একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে তোদের বাসা থেকে গিয়ে। আকাশ মাহফুজকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু সে দরজা খুলে দিল। আকাশ এবং মাহফুজ বাড়ির ভিতর ঢুকে বসে আছে সোফায়। এমন সময় সিঁড়ি দিয়ে আকাশের চাচাতো বোন ইসরাত নিচে নামতে লাগলো। এমন সময় মাহফুজ আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনি যে ওই সময় বললেন আকাশের জন্য মেয়ে দেখতেছেন, এটা কি একদম সত্যি? আর আকাশ তো এখনো অনেক ছোট, তাকে এই বয়সে বিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ, এই বয়সে বিয়ে দিতে হবে। আর যদি এই বয়সে বিয়ে না দেই তাহলে তো আর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো কিসের কথা বলছি। হ্যাঁ, বুঝতে তো পারছি, কিন্তু তাই বলে এত ছোট বয়সে তাকে বিয়ে দেওয়া একদম ঠিক হবে না। তবে আপনারা তার বাবা মা, আপনারা যেটা করবেন এটা আকাশের জন্য ভালোই করবেন। কোন জায়গায় মেয়ে দেখবেন আমাকে একটু জানায়েন। আর আকাশ, আমি এখন যাই রে, আমার কাজ আছে। এই বলে মাহফুজ ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ তার রুমে চলে আসলো। অন্যদিকে ইসরাত সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসাহাসি করতেছে আর মনে মনে বলতেছে, রাতের বেলা আমি যেই কাজটা করে দিয়ে আসি ওই কাজটা একদম ঠিক পর্যায়ে এগিয়ে গেছে, কিন্তু যেটার জন্য করেছিলাম এটা তো অন্যদিকে যেতে যাইতেছে। এখন কি করব? অন্য একটা প্ল্যান নিশ্চয়ই করতে হবে। এখন আমি বাইরে যাই, বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করলে ওরা হয়তো একটা প্ল্যান করে দিবে। এই বলে ইসরাত আকাশের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ওইখান থেকে চলে আসলো বাহিরে। অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে বিছানার উপরে এসে বসে পড়ল আর মনে মনে বলতে লাগলো, আমার সাথে যা হইতেছে এসব কি সত্যি হইতেছে নাকি এসব একদম মিথ্যা? এসব কারো বানানোর প্ল্যান নাকি অন্য কিছু? না না, অন্য কিছু হবে না, আর বানানোর প্ল্যানও হবে না। এটা একদম সত্যি। রাতের বেলা আমি তো বেশিরভাগ সময় সজাগ থাকি, কই কাউকে তো আসতে দেখি না আমার রুমে। তার মানে এটা নিশ্চয়ই আমার সাথে হয়ে থাকে। আকাশ মনে মনে এসব চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সিম কোম্পানি থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করবে না কি করবে না এসব কিছু চিন্তা ভাবনা করতেছে। এমন সময় কলটা রিসিভ করে ফেললো আকাশ। কলটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে ইসরাত বলতে লাগলো, হাই বেবি, কি খবর তোমার? শরীর সুস্থ আছে তো? রাতের বেলা বিছানায় হিসু করে দাও নাই তো? এখন আর
হিসু করলে কিন্তু তোমার খবর আছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছি তোমার কাছে। এই আপনি কে বলতেছেন? সিম কোম্পানির নাম্বার দিয়ে আমার সাথে মজা করতেছেন? দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না। আপনি এসব মজা করবেন না আমার সাথে। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় এটা তো অবশ্যই দিব, তবে আজকে না, যেদিন আমাদের বিয়ে হবে ওই দিন আমার পরিচয়টা তোমাকে দিব। আজকে দিলে তো আমার পরিচয় তুমি পেয়ে যাবে। আমি চাই না আজকে তুমি আমার পরিচয় পেয়ে যাও। এই বলে ইসরাত কলটা কেটে দিয়ে তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তোদের প্ল্যান অনুযায়ী প্রথম মিশন তো কমপ্লিট করলাম, কিন্তু এখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাইতেছে। তার জন্য নাকি মেয়ে দেখতেছে। আরে ইসরাত, আমরা থাকতে তুই কেন চিন্তা করতেছিস? প্রথম মিশন যেভাবে কমপ্লিট করেছি এইভাবেই দ্বিতীয় মিশনও কমপ্লিট করব। এখন আমার মিশনটা শোন। আজকে তুই আমাদেরকে রাতের বেলা তোদের বাসায় নিয়ে যাবি এবং আমাদের থাকার ব্যবস্থা করবি। রাতের বেলা যে করেই হোক তোর চাচিকে আমাদের রুমে নিয়ে আসবি। এরপরে আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে দেখি কি করতে পারি। আর সে যদি রাজি না হয় এটার জন্য অন্য ব্যবস্থা আছে। এত চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের প্ল্যান অনুযায়ী তুই চলতে থাক, দেখবি তুই ঠিক তাকে পেয়ে গেছিস। আর যদি আমি তাকে না পাই, তোদের অবস্থা কি করব এটা আমি নিজেও জানি না। এখন তাহলে গেলাম, আর তোরা রেডি হয়ে সন্ধ্যার দিকে আমাদের বাসায় চলে আসিস। আমি বাসায় গিয়ে চাচিকে ম্যানেজ করতেছি। এই বলে ইসরাত তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। ইসরাত আকাশের আম্মুর গলা জড়িয়ে ধরে বলতে লাগলো। চাচি, তোমার কাছে একটা আবদার করব, আমার আবদারটা রাখবে তুমি? অবশ্যই রাখবো। তোর আবদার আমি রাখবো না, এটা কোনো কথা হলো? তোর কি আবদার শুধু একবার বল। আজকে রাতে আমার কয়েকজন বান্ধবী আসবে আমাদের বাসায়, আর তারা আমাদের বাড়িতে থাকবে। তুমি আম্মুকে ম্যানেজ করে তাদের জন্য রান্না বান্না করে ফেলো দুইজন মিলে। আর তারা তোমার সাথে কি যেন কথা বলবে। তুমি রাতের বেলা আমাদের রুমে আইসো। ঠিক আছে, রাতের বেলা তোর রুমে যাব। আর একটা কথা তোকে জানিয়ে দিই, কালকে সকালে রেডি থাকিস। আকাশের জন্য একটা মেয়ে দেখেছি, ওই মেয়েটাকে আবারও দেখতে যাব আকাশকে নিয়ে। যদি মেয়েটা ভালো হয় তাহলে বিয়ের কথাবার্তা ফাইনাল করে আসবো। আচ্ছা, এসব না হয় পরে করা যাবে। তোমাকে যেটা বলেছি সেটা করো। এখন আমি রুমে গেলাম। আর আকাশ কোথায়? সে বাহিরে চলে গেছে নাকি? না, বাইরে যায় নাই, সে তার রুমের ভিতরে আছে। গিয়ে দেখে আয়, হয়তো বসে বসে গেম খেলতেছে। এছাড়া আর তার কি করার। ইসরাত চলে গেল আকাশের রুমে। এদিকে আকাশ বিছানায় শুয়ে আছে। ইসরাতকে দেখে উঠে বসলো আর বলতে লাগলো। ইসরাত আপু, কিছু বলবে নাকি? হঠাৎ তুমি আমার রুমে আসলে, আগে তো কখনো আমার রুমে আসো নাই। হ্যাঁ, বলার জন্যই এসেছিলাম রাতে। একটু আমাদেরকে সময় দিস। আমার কয়েকজন বান্ধবী আসবে, তাদের সাথে একটু কথাবার্তা বলবি, আড্ডা দিব সবাই মিলে। আপু, তুমি তো জানো আমি মেয়েদের সাথে তেমন বেশি আড্ডা দেই না। আর আমার তো একটা সমস্যা আছে, এটা তুমি খুব ভালো করেই জানো। তাই আর কি, আমি আড্ডা দিতে পারবো না তোমাদের সাথে। হ্যাঁ, বুঝতে পারছি আমাদের সাথে আড্ডা দিতে হবে না। কয়েকদিন পর তো বিয়ে করবি, বউকে নিয়ে তো আড্ডা দিবি। আমরা আর কে যে আমাদের সাথে আড্ডা দিবি? আচ্ছা থাক, তুই যাই আমি এখন। ইসরাত এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ রুমে বসে না থেকে চলে আসলো বাহিরে। তার বন্ধুর বান্ধবীদেরকে কল দিতেই সবাই চলে আসলো। আকাশ তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে, তোরা কেউ কি নতুন সিম নিয়েছিস নাকি? এটা আবার কার নাম্বার? আগে তো কখনো এই নাম্বার থেকে কল আসে নাই। আকাশ কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে ইসরাত বলতে লাগলো। আকাশ, তুই তো বাহিরে আছিস। আসার সময় 200 থেকে 300 টাকার ফুচকা নিয়ে আসিস তো। আমার বান্ধবীরা এসেছে, তাদেরকে খাওয়াবো। আমার কাছে টাকা নেই, আমি ফুচকা নিয়ে আসতে পারবো না। দরকার পড়লে তোমরা বাহিরে এসে খেয়ে যাও। আর এখনও তেমন রাত হয় নাই, মাত্র 6:45 বাজে। তোমরা ফুচকা খেয়ে এরপরে আবার চলে যেতে পারবে। তুই একটা বিকাশের দোকানে যা, আমি তোকে আবার ফোন দিতেছি। দোকানে গিয়ে নাম্বার দিস, আমি টাকা পাঠিয়ে দিব। এরপরে ওই টাকা দিয়ে তুই ফুচকা নিয়ে আসবি। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের নাম্বার দিতেছি, তুমি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দাও, পরে আমি ওর ফোন থেকে তুলে নিব।
আকাশ নাম্বার দিয়ে দিতেই ইসরাত টাকা পাঠিয়ে দিল। অন্যদিকে ইসরাত এবং তার বান্ধবীরা নিচে বসে আছে, সাথে আকাশের আম্মু বসে আছে। এমন সময় ইসরাতের বান্ধবী উর্মি বলতে লাগলো, আন্টি, আপনার বাড়িতে রকম দুইটা মেয়ে থাকতে আপনি বাহিরে মেয়ে খুঁজতে যাইতেছেন, এটা কি একদম ঠিক কাজ করতেছেন? কেন, বাহিরের মেয়ে আর বাড়ির মেয়ে তো একই কথা। বাহিরের মেয়ে আনলে তো খুবই ভালো। আকাশ তো বাহিরের মেয়ে বলেছে আনার জন্য। আর বাড়িতে দুই মেয়ে বলতে তুমি কি ইশরাত আর ইরার কথা বলতে চাচ্ছ? হ্যাঁ আন্টি, আমি তো এই দুইজনের কথাই বলতেছি। চাচ্ছি। আপনি চাইলেই তো ইশরাতের সাথে আকাশের বিয়েটা দিয়ে দিতে পারেন। ইশরাত অনেকটা বড় হয়ে গেছে, সে তো এখন কলেজে পড়ে। আর আকাশের চাইতেও বয়সে কিছুটা বড় আছে। আকাশের সমস্যাগুলো তো ইশরাত বুঝতে পারবে। কিন্তু আমরা তো ওই মেয়েটাকে দেখে চলে এসেছি। এখন শুধু আকাশের পছন্দ হলে তো আমরা ওই মেয়েটাকে নিয়ে আসব, কথা দিয়েছি। এখন তোমরা এইসব কথা বলতেছো? আন্টি প্লিজ এমন করবেন না। ইশরাত তো আপনারই মেয়ের মতো, তাই না? সে তো আপনাদের আত্মীয়। আপনি চাইলে সব কিছুই সম্ভব হবে। আপনি প্লিজ ইশরাতকে আপনার ছেলের বউ করে নেন। উর্মি আকাশের আম্মুর সাথে কথা বলতেছে। এইদিকে আকাশের আম্মু ইসরাতের মুখের দিকে তাকিয়ে আছে। ইসরাত মাথা নিচু করে চুপচাপ বসে আছে, কোনো কিছু বলতেছে না। এমন সময় আকাশের আম্মু বলে উঠল, ইশরাত, সত্যি করে একটা কথা বলবি? হ্যাঁ বলেন চাচি, কি বলতে হবে? তুই তো আগে কখনো তোর বান্ধবীদের এই রকম ভাবে এই বাসায় নিয়ে আসিস নাই। আজকে হুট করে নিয়ে আসার কথা বলেছিস। আমারও প্রথমে খটকা লেগেছিল, নিশ্চয়ই কিছু একটা হবে। আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে। তুই কি আকাশকে পছন্দ করিস? না মানে চাচি, আমি পছন্দ করি না। তাহলে উর্মিকে এখানে বিয়ে দিলে তো সমস্যা হবে। ইশরাত যেহেতু আকাশকে পছন্দ করে না, তাহলে সমস্যা হওয়াটা স্বাভাবিক। ইশরাত, তুই এসব কি বলতেছিস? আমাদেরকে এইভাবে ডেকে নিয়ে এসে অপমান করবি নাকি তুই? তুই নিজের মুখে আমাদেরকে বলেছিস আকাশকে ভালোবাসিস তুই, কিন্তু হঠাৎ কেন এসব কথা বলতেছিস? দেখ, এখানে ভয় পেলে কিন্তু পরে তুই আকাশকে হারাবি। আমি কিছু জানি না, আমাকে আর এইসব নিয়ে প্রশ্ন করবেন না কেউ, প্লিজ। এবারের মতো আমাকে মাফ করে দেন। আর তোরা তোদের বাসায় চলে যা, এখানে থাকার কোনো দরকার নেই। এই বলে ইসরাত চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। অন্যদিকে উর্মি আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আমাদেরকে মাফ করবেন। আমরা হয়তো ভুল করেছি, এমনটা হওয়ার কথা ছিল না। প্লিজ আমাদেরকে মাফ করে দিয়েন। আমরা তাহলে আজকে গেলাম। তোমরা আবার কোথায় যাবে? রান্না করেছি, রাতের খাবার খেয়ে এরপর এখান থেকে যাবে। আর ইশরাত তো বলেছে আজকে রাতে নাকি তোমরা থাকবে, তাহলে কেন চলে যাবে? আপনি তো শুনলেন, ইশরাত বলে গিয়েছে আমাদেরকে চলে যাওয়ার জন্য, তাই আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনি। আর আকাশকেও আশা করি খুব ভালো জায়গায় বিয়ে দিবেন। এই বলে উর্মি এবং বাকি সবাই ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশের আম্মু বসে আছে বেশ কিছুক্ষণ। বসে থাকার পর হঠাৎ কলিং বেল বেজে উঠল। আকাশের আম্মু দরজা খুলতেই দেখতে পেল আকাশ ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশকে এত ফুচকা আনতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, কার জন্য এত ফুচকা নিয়ে এসেছিস? কার জন্য আনবো? ইসরাত আপু আমাকে টাকা দিয়েছিল, তাই আমি নিয়ে এসেছি। ও আচ্ছা, কিন্তু যাদের জন্য এনেছিস তারা তো সবাই চলে গেছে। এখন এতগুলো ফুচকা খাবে কে? এসব আমি কিছু জানি না, উপরে নিয়ে দিয়ে আসো। আমি আমার রুমে গেলাম। আকাশ আম্মু দরজাটা লাগিয়ে দিয়ে ফুচকা এবং বাকি সবকিছু নিয়ে চলে আসলো উপরে। ইসরাতের রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেল ইসরাতের চোখ দিয়ে পানি পড়তেছে। এটা দেখে আকাশের আম্মু কিছু বলতে পারলো না। বিষয়টা অল্প হলেও বুঝতে পারলো। হঠাৎ করে আকাশের আম্মু ডাক শুনে ইসরাত লাফ দিয়ে তাড়াতাড়ি করে উঠে চোখ মুখ মুছে বলতে লাগলো, চাচি, আমাকে ডাক দিলেই তো পারতেন, আমি চলে যাইতাম নিচে। আপনি আসতে গেলেন কেন? তোমাকে ডাক দিয়েছিলাম 2 বার, কিন্তু তুমি সারা শব্দ করো নাই, তাই আমি নিয়ে এসেছি। এই নাও, এই ফুচকাগুলো খেয়ে নাও, আমি ইরাকে ডাক দিতেছি। এই বলে আকাশের আম্মু ইরাকে নিয়ে চলে আসলো ইসরাতের রুমে। আকাশের আম্মু 2-3টা ফুচকা খেয়ে চলে আসলো নিচে। রাত প্রায় 9টা, সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশের আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি খাবার খেয়ে বসে টিভি দেখো, আর বাকি সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে ঘুমাও। সবাই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল যার যার রুমে।
এদিকে আকাশের আব্বু এবং ইসরাতের আব্বু আম্মু বসে আছে সোফায়। এমন সময় আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশের আব্বু, আজকে একটা ঘটনা ঘটেছে ইশরাতকে নিয়ে। আমি বিষয়টা বলতেছি। ইশরাত মনে হয় আকাশকে পছন্দ করে। আজকে ইশরাত তার বান্ধবীদেরকে নিয়ে আসলো, বিয়ের কথাবার্তা বলেছে আমার সাথে, কিন্তু ইশরাতকে জিজ্ঞেস করায় ইশরাত মানা করে দিয়েছে। কিন্তু আমি যখন ফুচকা নিয়ে ইশরাতের রুমে যাচ্ছিলাম তখন দেখলাম ইশরাত শুয়ে শুয়ে কান্না করতেছে। আশা করি বাকিটা বুঝতে পারছেন আপনারা। কিরে, বিষয়টা তো বুঝতে পারলাম, কিন্তু তুই কি বলছিস? ইসরাতকে নিয়ে কি কিছু চিন্তা ভাবনা করেছিস এখন? এখনো কিছু চিন্তা ভাবনা করি নাই, তবে যেহেতু এরকম একটা বিষয় হয়েছে তাহলে তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতেই হয়। কিন্তু আমরা তো আকাশের জন্য মেয়ে দেখে এসেছি, ওইটা কি করব? ওইটা কিছু করার জন্য তো আমাদেরকে কিছু একটা সমাধান করতে হবে। এটা নিয়ে চিন্তা নেই, আমি ওই মেয়ের বাবার সাথে কথা বলবো। বলবো যে এখন আকাশ বিয়ে করবে না, এখন সে তার নিজের কেরিয়ার গড়ার জন্য কাজ করবে। এখন তোরা চিন্তা ভাবনা করে দেখ কি করবি। আচ্ছা, আমরা চিন্তা ভাবনা করে দেখি। আর 2 থেকে 3টা দিন সময় দেন। 2 থেকে 3 দিন যাক, এরপর না হয় কিছু একটা করা যাবে। সবাই এইসব নিয়ে টুকটাক কথা বলতেছে। এমন সময় আকাশ নিচে নামলো। আকাশকে নিচে নামতে দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কি রে, কি হয়েছে? তুই আবার নিচে নেমে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কোনো সমস্যা হয় নাই, তবে ইসরাত আপু মনে হয় কান্না করতেছে। আমি তার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ পেলাম। গিয়ে দেখো তো আম্মু, কি হয়েছে? এই বলে আকাশ চলে গেল তার রুমে। অন্যদিকে আকাশের আম্মু ইসরাতের আম্মুকে বুঝিয়ে রেখে চলে আসলো ইসরাতের রুমে। এসে দেখে ইসরাত উল্টো দিকে ঘুরে আকাশের ছবি দেখে কান্না করতেছে। আকাশের আম্মু ইসরাতের শরীরে হাত দিতে ইসরাত বলতে লাগলো, কে কে? আমি তোর চাচি বলতেছি। কি হয়েছে, তুই কান্না করতেছিস কেন? আমরা তো তোর বিষয়টা নিয়ে কথা বলতেছি। আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা। আমি এসব চাই না, প্লিজ এমনটা করবেন না। ইশরাত, আমি একজন মা আর তোর চাচি, আমি সব কিছুই বুঝি। আমি প্রথম দিকে ভাবছিলাম যে তোর আব্বুকে বলবো, কিন্তু বলতে পারি নাই যদি তোর আব্বু না করে দেয়। কিন্তু এখন সম্মতি জানিয়েছে, তাই আর কি বিয়েটা এগিয়ে নিয়ে যাইতেছি তোর আর আকাশের। কিন্তু আকাশ কি আমাকে মেনে নিবে? সে তো এখনো ছোট, সে তো মনে হয় না আমাকে মেনে নিবে। আর আমি তার চাচাতো বোন, সে তো আরো মেনে নিবে না। সে মেনে নিবে নাকি মেনে নেবে না এটা তোর দেখার বিষয় না, এটা আমরা দেখে নেব। আর বিয়ে হয়ে গেলে এমনিতেই মেনে নেবে, এত কিছু চিন্তা করার দরকার নেই। ইসরাত আকাশের আম্মুর সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর ইসরাত আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিয়ে শেষ হলে তোমাদেরকে একটা সত্যি কথা বলবো। আকাশ কেন প্রতিদিন হিসু করে দেয় বিছানায়? ঠিক আছে, এখন তাহলে তুই ঘুমা। এই বলে আকাশের আম্মু ওইখান থেকে চলে আসলো নিচে। সবার সাথে কথাবার্তা বলে যার যার রুমে গিয়ে সবাই ঘুমেতে সে পাড়ি জমালো। রাত প্রায় 1:42। এমন সময় ইসরাত হাতে 2টা ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে পানি ভরে চলে আসলো আকাশের রুমে। এদিকে আকাশ এখনো ঘুমানে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাড়াতাড়ি করে ফোনটা বালিশের নিচে রেখে ঘুমের ভান করলো। এদিকে ইসরাত আকাশের মাথার কাছে এসে আকাশের কপালে ঠোঁটে হালকা চুমু দিয়ে বলতে লাগলো, আর কয়েকটা দিন পর আমি তোকে আপন করে নিব। এরপর থেকে আর তুই বিছানায় হিসু করবি না। আজকে একটু তোকে ভালোভাবে ভিজিয়ে দিয়ে যাই। এই বলে ইসরাত ভালোভাবে আকাশকে ভিজিয়ে দিয়ে চলে গেল। এদিকে আকাশ আর বুঝতে বাকি রইল না তাকে প্রতিদিন এইভাবে কে ভিজিয়ে দিয়ে যায়। আকাশ বিছানা থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আবারও শুয়ে পড়ল। সকাল হতে আকাশ ফ্রেশ হয়ে নিচে এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি এখন বিয়ে করব না, আর আমি কাল থেকে বিছানায় হিসু করব না। আমি একটা ওষুধ কিনেছি, আমার এক বন্ধুর এরকম হতো, তার কাছ থেকে জেনে শুনে এরপরে ওষুধ কিনে আনলাম। কিছুটা পরিবর্তন হয়েছে, এখন আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তোর বিয়ে করার কোনো প্রয়োজন নেই মানে? অবশ্যই প্রয়োজন আছে, তোর বিয়ে করতে হবে। আমার বিয়ে করার প্রয়োজন নেই এখন, তাই আমি বিয়ে করব না। আর ইসরাত আপু, রাত 1:42। আশা করি বাকিটা তুমি বুঝে গেছো। আকাশের কথা শুনে ইসরাত হা করে তাকিয়ে রইল আকাশের দিকে। এদিকে আকাশের আম্মু ইসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ইশরাত, রাত 1:42 মানে কি? আমাকে একটু বুঝিয়ে বলতো। আর আকাশ, 1:42 মানে কি?
এ বলে আকাশ হালকা পাতলা খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে গেল বাইরে। অন্যদিকে ইসরাত যেই পালিয়ে যেতে যাবে তার রুমে এমন সময় আকাশ এমন ইসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইশরাত, সত্যি করে বলতো, রাত 1:42, এটার মানে কি আমাকে এখন বুঝিয়ে এরপর তুই এখান থেকে যাবি, এর আগে যেতে পারবি না? 1:42 মানে হচ্ছে আমি আজকে রাত 1:42 আকাশের রুমে গিয়েছিলাম আকাশকে একটু দেখে আসার জন্য। আকাশ হয়তো তখন সজাগ ছিল, তাই আর কি আমাকে দেখে ফেলেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তবে তোর কথা শুনে তো মনে হচ্ছে অন্য কিছু। সত্যি করে বলতো, রাত 1:42 কি হয়েছে? আর এটাই সত্যি কথা, এছাড়া আর কোনো কিছুই হয়নি। ইসরাত এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ইসরাত ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে আকাশ তার বন্ধু বান্ধবের সাথে বসে আছে। এমন সময় আকাশ তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানভীর এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোদেরকে বলতাম না প্রতিদিন রাতে আমি হিসু করে দেই, কিন্তু এটা হিসু করে দেই না। ইসরাত আপু প্রত্যেক দিন রাতে সিরিঞ্জ দিয়ে আমার বিছানায় পানি ঢেলে দেয়। আজকে আমি সরাসরি দেখেছি এবং সকালবেলা আমি ধরে ফেলেছি। আর ইসরাত আপু আমাকে বিয়ে করার জন্য তাড়াতাড়ি করতেছে। আমিও সকালে না করে দিয়েছি। দেখতে চাই ইসরাত আপু কি করে। একদম ভালো করেছিস মানা করে দিয়ে। আমি একদম খুশি হয়েছি তুই মানা করে দিয়েছিস বলে। তবে একটা কথা, ইশরাত আপুকে বিয়ে করলে তোর জন্য খুব ভালো হবে। ভালো হবে এটা আমি জানি, তবে আমার ভালো চাই না, আবার মাঝে মধ্যে চাইও। কিন্তু ইসরাত আপু জোর করলে তো আর মানা করতে পারবো না। এটা তোর ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে তুই মানা করবি কি না করবি এটা আমি জানি না। তবে যেটা বলেছি এটা তোর ভালোর জন্যই বলেছি। হয় তোর খারাপ হবে, না হয় তোর ভালো হবে। তবে বিয়ের পর তুই যেন আবার পরিবর্তন না হয়ে যাস, অন্য বন্ধুদের মতন আমাদেরকে ভুলে যেন না যাস। আরে না, ভুলে যাব কি করে? কিন্তু আমার এখন বিয়ে করার একদম ইন্টারেস্ট নেই। এতদিন ভাবছিলাম এটা আমার সমস্যা, তাই বিয়ের জন্য পাগল হয়েছিলাম। কিন্তু আজকে জানতে পারলাম এটা ইসরাত আপু নিজে থেকেই করেছে। তাই আমি এখন বিয়ে করব না ভেবেছি। একদম ভালো কাজ করেছিস। তোকে এখন একটা ভালো পরামর্শ দিই, তুই কয়েকটা দিনের জন্য অন্য জায়গায় চলে যা। অন্য জায়গায় বলতে তুই কি বোঝাতে চাইছিস? একটু ভালো করে বুঝিয়ে বলতো আমাকে। অন্য জায়গায় বলতে আমি বোঝাতে চাইছি যে তুই কোনো আত্মীয়দের বাসায় বেড়াতে চলে যা, তাহলে তোর জন্য খুব ভালো হবে। ভালো হলে তো ভালোই হবে, তবে এখন যাব না, কয়েকদিন পর যাব। কারণ 3 দিন পর তো আমাদের ফাইনাল খেলা, এটা তো খেলতে হবে। ফাইনাল খেলা না হলে যদি চলে যাই তাহলে তো সবাই আমাদেরকে অনেক কিছু বলবে। এটা আবার ঠিক বলেছিস। আচ্ছা, ফাইনাল খেলা খেলে না হয় একটা জায়গা থেকে ট্যুর দিয়ে আসি। ট্যুর দিয়ে আসলে খুব ভালো হবে। আকাশ এবং বাকি সবাই এসব কথাবার্তা বলতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইসরাত কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইসরাত বলতে লাগলো, আকাশ শোন, যদি তুই বাড়িতে এসে আমাদের বিয়ের কথা না বলিস তাহলে তোর কি অবস্থা হবে এটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। হয়েছে, মেয়েদের ফাপড়বাজি আমি ভয় পাই না। ভয় পাইলে অনেক আগে কিছু করতে পারতেন, কিন্তু আজকে সত্যিটা জানতে পারলাম, তাই আজকে সব কিছু সমাধান করে দিয়েছি। তোর সমাধানের গুষ্টি কিলাই। তোকে যেটা বলেছি তুই সেটাই করবি, আর যদি না করিস তাহলে রাতের বেলা তোকে আমি ধর্ষণ করবই বলে রাখলাম। ইসরাত এইসব কথাবার্তা বলতেছে আকাশকে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আকাশ ইসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি যে সময় সিদ্ধান্ত নিয়েছি ওই সময় বিয়ে করব। এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার। তবে একটা কথা, আপনি যেটা করেছেন এটা না করলেও পারতেন। এতদিন আমাকে অনেক জ্বালাতন করেছেন, এখন থেকে আর জ্বালাতন করতে পারবেন না। এই বলে আকাশ কলটা কেটে দিল। দুপুরে আকাশ বাড়িতে ফিরে কলিং বেল দিতেই ইসরাত এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, বাড়ি তো পুরো ফাঁকা, এখন তুই কোথায় যাবি? এখন যদি আমি তাকে কিছু করে দেই তাহলে তুই কিছু করতে পারবি নাকি? কিছু করতে পারবো না কেন? আপনি মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ, অবশ্যই করতে পারবো। তবে আপনার ভয় পাওয়ার দরকার, আমি একটা ছেলে মানুষ, অনেক কিছু করতে পারি। কর, তাতে কোনো সমস্যা নেই। তবে আমার সাথে যাই করিস না কেন উল্টো আমাকেই বিয়ে করতে হবে, এবং না করলেও আমাকেই করতে হবে। ঠিক আছে, এটা না হয় পরে দেখা যাবে। আপনাকে বিয়ে করি নাকি অন্য কাউকে বিয়ে করি, তবে আমার তো ইচ্ছা আপনাকে না, ইরাকে বিয়ে করার। ইরা আপনার চাইতেও বেশি সুন্দর
আমাকে রেখে আমার ছোট বোনের দিকে নজর দিয়েছিস, তোর নজর আমি বের করব। চল এখন আজকে রুমে, তোর নজর আমি বের করতেছি। এই বলে ইসরাত আকাশের শার্টের কলা ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার রুমে। আকাশকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ইসরাত তার জামাটা খুলতে লাগলো। জামাটা খোলা শেষ হতে আকাশ ইসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইসরাত আপু, এটা কিন্তু একদম ঠিক না। আপনি আপনার সতীত্ব যদি বিয়ের আগে নষ্ট করতে চান তাহলে নষ্ট করতে পারেন, আর যদি এখন নষ্ট করেন তাহলে আপনি আর কখনোই আমাকে বিয়ে করতে পারবেন না, আর আমাকে জোরাজোরি করলে কখনোই আমাকে পাবেন না। আকাশের কথা শুনে ইসরাত আবারও জামাটা পরে নিল। ইসরাত আকাশের পাশে বসে আকাশের হাতে হাত রেখে বলতে লাগলো, দেখ আকাশ, আমি তোকে পছন্দ করি, কিন্তু তোকে কখনো বলতে পারি নাই। তবে এখন পুরো বাড়ির সবাই জানে। তুই যদি একটু রাজি হয়ে যাস তাহলে বাকি সবাই মিলে বিয়ের কথাবার্তা শুরু করবে। তুই প্লিজ একটু রাজি হয়ে যা। আপনি গত 2টা বছর ধরে আমার শরীরে পানি দিয়েছেন। রাতের বেলা শীত, গরম এবং অন্যান্য সময়েও আমাকে পানি দিয়েছেন। এটা কিন্তু একদম ঠিক করলেন না। এই 2 বছর আপনি এইভাবে থাকবেন। এই 2 বছরের মধ্যে আপনি যদি আমাকে কিছু না করেন তাহলে 2 বছর পর আমাকে বিয়ে করতে পারবেন। আর যদি একদিন আমাকে কিছু করেন তাহলে ওই একদিন আবারও 2 বছরে পরিণত হবে। মোট 4 বছর পর বিয়ে করবেন। 4 বছর না, দেখ আমি তোকে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে বিয়ে করবো, এই বলে দিলাম। দরকার পড়লে তোর সাথে আমি সব করে পেটে বেবি এনে তারপর তোকে বিয়ে করব। আমি কি বলেছিলাম মনে আছে? সব সম্পর্ক করে যদি আপনার সতীত্ব নষ্ট করতে চান তাহলে নষ্ট করতে পারেন, কিন্তু আমাকে পরবর্তীতে বিয়ের কথা বলতে পারবেন না। বিয়ের কথা বললেও আমি রাজি হব না। দরকার পড়লে আমি ভিডিও করে রাখবো আপনি নিজ ইচ্ছায় সব করেছেন আমার সাথে। এই ভিডিও যদি কাউকে দেখায় তাহলে কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। আকাশ এসব কথা বলতেছে এমন সময় হঠাৎ করে ইসরাত আকাশের উপরে উঠে আকাশের ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ আকাশের ঠোঁটের স্বাদ গ্রহণ করার পর ইসরাত আকাশকে ছেড়ে দিয়ে উঠে বসে পড়ল। এমন সময় আকাশ বলতে লাগলো, আপনি যেই কাজটা করেছেন এই কাজটা একদম ঠিক করেন নাই। আরও 2 বছর বেড়ে গেল আপনার জন্য। আর আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাইতেছি, যাতে আপনি আমাকে কখনোই আটকে রাখতে না পারেন। যে কোনো সময় এই বাড়ি থেকে চলে যাব। প্লিজ আকাশ, এমন করিস না। আমি তো 2টা পায়ে পড়ি, তবুও প্লিজ এমন করিস না। আপনি যেই রকম করবেন আমিও সেই রকম করব। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যেই রকম করবেন আমার সাথে সেই রকম ফল পাবেন। আগামী 1 সপ্তাহের ভিতরে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি আমাকে খোঁজার চেষ্টা করবেন না। ইসরাত আকাশের পা ধরে বসে আছে। এদিকে আকাশ ইসরাতের কাছ থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখতে পেল ইসরাত রুমে নেই, চলে গেছে। এটা দেখে আকাশ কিছু না বলে চুপচাপ নিচে চলে আসলো। এসে দেখে ইসরাত বসে বসে টিভি দেখতেছে। আকাশ ইসরাতকে কিছু বলতে না দিয়ে ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তুই কোথায় আসছিস? সেই সকালবেলা বের হয়েছিস, এখনো বাসায় আসার নাম নেই কেন তোর? তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বু তোর সাথে কি যেন কথা বলবে। ঠিক আছে আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় আসতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ বাড়ির ভিতরে ঢুকে সোফায় এসে বসে পড়তেই তার আব্বু বলতে লাগলো, কিরে, তুই নাকি ইসরাতের সাথে কোনো কথা বলিস না? ইসরাত আমার কাছে বিচার দিয়েছে তুই নাকি একবার বাসায় এসে ইসরাতের সাথে খারাপ ব্যবহার করে তুই নাকি আবার চলে গেছিস বাইরে। ইসরাত রুমে আছে, তাড়াতাড়ি ইসরাতের কাছে যা, ওর কাছে গিয়ে মাপ চা। অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম, ঠিক আছে আমি গিয়ে মাফ চাইতেছি। তবে একটা কথা তাকে বলে দিও, আমি আগামী 4 বছরের মধ্যে বিয়ে করব না। আর তোমরা যদি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দাও তাহলে তো আমাকে তোমরা খুঁজেও পাবে না। আমি এই বাড়ি থেকে চলে যাব। এই বলে আকাশ চলে আসলো ইসরাতের রুমে। এদিকে ইসরাত বসে আছে। আকাশ ইসরাতের সামনে এসে ইসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইসরাত আপু, আমাকে মাফ করে দাও। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। এবারের মতো আমাকে মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। তুই যদি এখন আমাকে জড়িয়ে ধরে কিস করিস তাহলে মাফ করে দিব তোকে। এটা যদি করতে চান তাহলে রাত 2টার সময় ছাদে আসবেন।
এরপরে আমার কাছ থেকে এটা নিতে পারবেন। তুই যদি রাত 2টার সময় দিতে পারিস তাহলে আমি 2টার সময় যেতে পারবো। তবে একটা কথা, আমার তোকেই লাগবে, মানে তোকেই লাগবে, আমার অন্য কাউকে লাগবে না। ঠিক আছে, আমাকে তো পেয়ে যাবেন 4 বছর পর, তবে অনেক কৌশলে এবং মাসল দিয়ে। এরপরে আমাকে নিতে হবে এই বলে নিলাম। এখন আমি গেলাম। এই বলে আকাশ ওইখান থেকে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ নিচে এসে দেখে তার আব্বু আম্মু বসে বসে কথা বলতেছে, সাথে তার চাচা চাচিও আছে। আকাশকে দেখে ইসরাতের আব্বু বলতে লাগলো, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি যদি সময় পাও তাহলে আমার রুমে আইসো। আপনি বলতে পারেন, এখানে ওরা তো সব কিছু জানে। আপনি এখন বলে ফেলেন। বিষয়টা হচ্ছে, তোমরা তো দুজনেই বাড়িতে থাকো। ইসরাতের তো বয়স হয়েছে এবং তোমারও একটু বয়স হয়েছে, তবে 2 বছরের ছোট আছে ইসরাতের থেকে। এটা ম্যাটার করে না, তবে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দিতে পারলে খুব খুশি হতাম। আগামী 4 বছরের ভিতরে আপনি এই কথাটা আমার সামনে বলবেন না। 4 বছর পরে এই কথা বলবেন। এর মধ্যে যদি অন্য কাউকে পছন্দ হয়ে যায় তাহলে তো কোনো কিছু বলার নেই। অন্য কাউকে নিয়ে আসবো এই বাড়িতে। এখন আমি গেলাম। এই বলে আকাশ বাহিরে চলে আসলো। হাঁটতে হাঁটতে খেলার মাঠের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো খেলার মাঠে। তার সকল বন্ধুরা বসে বসে আড্ডা দিতেছে আর বিপক্ষ দলের জন্য অপেক্ষা করতেছে। আকাশ যেতেই আকাশকে উদ্দেশ্য করে সাব্বির বলতে লাগলো, আকাশ, তুই চলে এসেছিস, ভালো হয়েছে। আমি ভাবছিলাম তোকে একটা কল দিব, কিন্তু তুই চলে এসেছিস। বিপক্ষ দল নাকি আজকে খেলাটা শেষ করতে চায়, কিন্তু আমরা তো কাউকেই জানাই নাই। খেলাটা শেষ হবে কি করে? হুট করে বললে তো আর খেলাটা শেষ করা যায় না। তারা আসুক, তারা আসলে তাদের সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হয়তো কালকে খেলা হবে, নয়তো পরশুদিন খেলা হবে। এত আগে খেলাধুলা করা যাবে না। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর হুট করে তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বিপক্ষ দলের রাজু বলতে লাগলো, হ্যালো আকাশ, আমি রাজু বলছিলাম, তোমার বিপক্ষ দল। আমরা তো আজকে খেলাটা শেষ করতে চাইছিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা এখন আসব। রাজু হুট করে বললেই তো আর খেলাটা শেষ হয় না। তোমাকে একটা কথা বলি, কালকে খেলাটা শুরু করো, আর না হয় পরের দিন খেলাটা শুরু করো। এই 2 দিন থেকে যে কোনো একদিন বাছাই করো, যাতে আমরা এলাকায় বলতে পারি। যেহেতু আজকে সময়টা প্রায় শেষের দিকে, তাহলে কালকে বিকাল 3টার থেকে খেলা শুরু হবে। ঠিক আছে, কালকে খেলাটা শুরু হবে। রাজু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর তার ফোনটা কেটে গেল। ফোনটা কাটা শেষ হতেই আকাশ সবাইকে সবকিছু বুঝিয়ে দিতে সবাই সবার কাছে নেমে পড়ল। দুজন মাইকিং করে চলে গেল এবং দুজন ব্যানার এবং বাকি যারা ছিল বাকি সবকিছু রেডি করে ফেলল। সবকিছু রেডি করা শেষ হতে সন্ধ্যার আকাশে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে ইরা এসে দরজা খুলে দিল। ইরাকে দেখে আকাশ বলতে লাগলো, কিরে পিচ্ছি, তোকে তো দেখতে পাই না সারাদিন। তুই কোথায় থাকিস? কোথায় আর থাকবো, স্কুল থেকে এসে তো রুমের ভেতরেই সবসময় বসে থাকি। তোমাকে তো আমি কতই খোঁজাখুঁজি করি, কিন্তু তুমি তো সবসময় ব্যস্ত থাকো তোমার বন্ধুদেরকে নিয়ে। আমাকে একটু সময়ও দাও না। কালকে তো মঙ্গলবার, কালকে আমাদের খেলা আছে। এর পরের দিন থেকে তোকে আমি সময় দিব, পুরোপুরি। যতটা সময় চাইবি ততটা সময় আমার কাছ থেকে পাবি। আকাশের কথা শেষ হতে না হতেই পিছন থেকে ইসরাত আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইরাকে সময় দিতে পারবি? আমাকে সময় দিলে কি অপরাধ শুনি? ইরাকে যেমন সময় দিবি ঠিক তেমনি আমাকেও সময় দিবি। আর ইরা ছোট মানুষ, তাকে সময় কম দিলেও চলবে, আমাকে সময় দিবি। তোমাকে সময় দিতে যাবে কেন আকাশ ভাইয়া? আমাকে সময় দেবে। আগে আমি আকাশ ভাইয়াকে বলেছি, সো আকাশ ভাইয়া আমাকে সময় দিবে, তোমাকে সময় দেবে না। যাও আকাশ ভাইয়া, গিয়ে ফ্রেশ হয়ে আসো আর আমার রুমে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ইরার রুমে যেতে যাবে এমন সময় ইসরাত আকাশের হাত ধরে টান মেরে তার রুমের ভিতর নিয়ে গেল আর বলতে লাগলো, সমস্যা কি তোর? তুই আমাকে সময় না দিয়ে আমার ছোট বোনকে সময় দিবি কেন? আমার মধ্যে কি নেই? আমার মধ্যে সব কিছুই আছে। আর আমার ছোট বোনের মধ্যে কি এমন আছে যে তুই তাকে সময় দিবি? আমার বড় মানুষকে ভালো লাগে না, আমার ছোট মানুষকে ভালো লাগে। তাই আমার আপনাকে পছন্দ না, আমার ইরাকে পছন্দ। 4 বছরের মধ্যে ইরা অনেকটা বড় হয়ে যাবে। 4 বছর পর ইরাকে আমি বিয়ে করব।
আমি বেঁচে থাকতে এই চিন্তা বাদ দিয়ে দে। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই চিন্তা কখনোই করতে পারবি না। তাই ভালোই ভালোই বলতেছি, আমাকে বেশি বেশি করে সময় দিবি। ইসরাত এসব কিছু বলতেছে আকাশকে। এইদিকে আকাশ বেশ কিছুক্ষণ ইসরাতের রুমে থেকে চলে আসলো ইরার রুমে। এদিকে ইরা সেজে গুজে বসে আছে। আকাশ ইরাকে দেখে বলতে লাগলো, কিরে এরা, তুই এইভাবে সেজে গুজে বসে আছিস কেন? কোথাও যাবি নাকি? না, কোথাও যাব না। তোমাকে দেখানোর জন্য এইভাবে সেজে গুজে রেডি হয়ে বসে আছি। ও আচ্ছা, তাহলে বস এখানে। আমি যেটা বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ ভাইয়া, বলো কি করতে হবে আমাকে? তুই এখন শাড়ি পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে ইসরাতের রুমে যাবি আর বলবি যে তোকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। যদি জিজ্ঞেস করে কে বলেছে তাহলে আমার নাম বলবি। আর সাজুগুজু শেষ হলে তুই আমার রুমের সামনে গিয়ে আমাকে ডাক দিলে আমি বাহিরে আসব এবং তোকে নিয়ে ছাদে গিয়ে অনেকগুলো ছবি তুলে দিব, সাথে তোর পাশে বসে কফিও খাবো। সত্যি বলছো ভাইয়া, নাকি মিথ্যে কথা বলছো তুমি? আমি একদম সত্যি কথা বলতেছি। তোকে যেটা বলেছি তুই সেটা কর তাড়াতাড়ি। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। এইদিকে ইরা তাড়াতাড়ি করে একটা সুন্দর নীল শাড়ি বের করে সুন্দরভাবে পরে একটু সাজুগুজু করে চলে আসলো ইসরাতের রুমে। হঠাৎ এই সন্ধ্যাবেলায় ইরাকে সাজুগুজু করতে দেখে ইসরাত বলতে লাগলো, কিরে তুই এত সুন্দরভাবে সাজুগুজু করেছিস কেন এই সন্ধ্যাবেলায়? মাথায় কি ভূত চেপেছে নাকি? ভূত চাপেনি। আকাশ ভাইয়া বলেছে যে ছাদে নিয়ে গিয়ে আমাকে ছবি তুলে দেবে এবং আমার সাথে বসে কফি খাবে। এটার জন্য আমি তাড়াতাড়ি করে সুন্দরভাবে শাড়ি পরেছি। আমাকে আর একটু সুন্দরভাবে সাজিয়ে দাও তো। আকাশ তোকে বলেছে শাড়ি পরে ছাদে যাওয়ার জন্য, আমিও শাড়ি পরবো। আজকে তোমার শাড়ি পরার দরকার নেই, কালকে তুমি শাড়ি পরো। আজকে আমাকে ভাইয়ার সাথে একটু গল্প করতে দাও। ভাইয়া আমাকে অনেক পছন্দ করে, আমিও ভাইয়াকে পছন্দ করি। তুই জানিস না আকাশের সাথে যে আমার বিয়ের কথাবার্তা চলতেছে? তারপরেও তুই কেন আকাশকে পছন্দ করিস? অবশ্যই পছন্দ করি। আকাশ ভাইয়া যদি তোমাকে পছন্দই করতো তাহলে তোমার কাছে বেশি থাকতো, আমার কাছে না। তুমি সাজুগুজু করিয়ে দিলে দাও, আর না করিয়ে দিলে বলতে পারো, আমি একাই সাজুগুজু করতে পারবো। এই বলে ইরা ওইখান থেকে চলে আসলো তার রুমে। হালকা আর একটু সাজুগুজু করে আকাশের রুমে এসে আকাশকে ডাক দিয়ে নিয়ে চলে আসলো ছাদে। এদিকে ইসরাত আর বসে না থেকে তাড়াতাড়ি করে সাজুগুজু করে ছাদে চলে আসলো। এসে দেখে আকাশ ইরার ছবি তুলে দিতেছে। হঠাৎ ইসরাতকে আসতে দেখে বলতে লাগলো, কি রে ইরা, তোকে কি আমি বলেছিলাম তোর বড় বোনকে বলার জন্য সেজে গুজে ছাদে আসতে? আমি তো আপুকে বলিনি, আমি তো তোমার সাথে সময় কাটানোর জন্য সেজে গুজে এসেছি। আপুকে বলেছিলাম যে একটু ভালোভাবে সাজিয়ে দিতে, কিন্তু আপু ভালোভাবে সাজিয়ে দেয়নি, তাই আমি নিজে একা একা সেজে চলে এসেছি। কিন্তু আপু তুমি এসেছো কেন? তুই যেটার জন্য এসেছিস আমিও সেটার জন্য এসেছি। সো এখন চুপচাপ থাক, এত বেশি কথা বলার প্রয়োজন নেই। ইসরাতে এসব কথাবার্তা বলতেছে। এদিকে আকাশ ইরার প্রায় অনেকগুলো ছবি তোলা শেষ করে বসে রইল। এদিকে ইসরাত চুপচাপ দাঁড়িয়ে আছে, আকাশকে বলতে পারতেছে না তাকেও কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। এমন সময় আকাশ ইসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এভাবে চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে মুখ ফুটে বলতে তো পারতেন যে আপনাকে ছবি তুলে দিতে। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে সামনে এসে দাঁড়ান আর ভালোভাবে পোজ দেন। ইসরাত ভালোভাবে পোজ দিতে লাগলো। এদিকে আকাশ কয়েকটা ছবি তোলা শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ বলতে লাগলো, আপনি চাইলে পাশে বসতে পারেন। ইরা, তুমি এক কাজ করো, অনেকক্ষণ তো বসে গল্প করেছো আমার সাথে, এখন শাড়িটা খুলে ড্রেস চেঞ্জ করে 3 জনের জন্য কফি নিয়ে আসো। ঠিক আছে ভাইয়া, তবে আপু কি এখানে থাকবে নাকি আপু নিচে চলে যাবে? তুই নিচে যা, আমি 4 থেকে 5 মিনিট পর নিচে আসতেছি, আর 2 থেকে 3টা ছবি তুলবো। ঠিক আছে, যাচ্ছি। আর একটা কথা বলে যাই তোমাকে, ভাইয়ার সাথে কিন্তু বেশি ফুসুর করবে না। যদি করো তাহলে কিন্তু তোমার নামে বিচার দেবো আপু আমার কাছে। এই বলে ইরা ওইখান থেকে চলে গেল। এইদিকে ইসরাত চুপচাপ বসে আছে আকাশের পাশে। হঠাৎ করে ইসরাত আকাশের হাত ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আকাশ তুমি আমাকে কেন এইভাবে কষ্ট দিতেছো? দেখো, এইভাবে কষ্ট দিও না আমাকে, আমার খুব কষ্ট হয়। তুমি যেটা বলবে আমি সেটাই করতে রাজি আছি। তারপরও তুমি ইরার সাথে এমনটা না করে আমার সাথে করো। ইরা ছোট মানুষ, কখন কি করে বসে তার কোনো ধারণা নেই। আপনার সাথে যে করব, আপনার সাথে তো মজা হয় না, আমার মজা তো হয় ইরার সাথে। মজা হবে? তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। প্লিজ বলো, আমার শরীর তোমাকে বিলিয়ে দিতে, তারপরেও আমি আমার শরীর তোমাকে বিলিয়ে দেব। থাক, দরকার নেই শরীর বিলিয়ে দেওয়ার জন্য, যেভাবে আছেন সেভাবেই ভালো।
আকাশ ইসরাতের সাথে এইসব কথা বলতেছে, এমন সময় ইরা কফি নিয়ে হাজির। ইসরাতকে আকাশের হাত ধরে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি আকাশ ভাইয়ের হাত ধরেছো কেন? তোমাকে না বারণ করেছে আকাশ ভাইয়ের হাত না ধরার জন্য? আকাশ ভাইয়ের হাত একমাত্র আমি ধরবো। এই হাত শুধু আমার একমাত্র আমার ধরার অধিকার আছে, অন্য কারোর ধরার অধিকার নেই। বেশি কথা বললে এক চর মেরে তোর দাঁত ফেলে দিব। আকাশ ভাইয়া, তুমি কিছু বলছো না কেন? আপু তোমার হাত ধরেছে, তুমি কিছু বলো। ইসরাত আপু, আমার হাত ছাড়ো। আমার হাত ধরতে হবে না, ছাড়ো বলতেছি। ইসরাত আকাশের চোখ টিপ মারা দেখে হাত ছেড়ে দিল। তিনজন কফি খেয়ে চলে আসলো নিচে। ইসরাত তার ড্রেস চেঞ্জ করে একেবারে নিচে এসে দেখে সবাই বসে বসে টিভি দেখতেছে। সবাই একসাথে হয়ে সোফায় বসে পড়তে ইসরাতের আব্বু বলতে লাগলো, আকাশ, তোমরা কি কালকে খেলা দেখেছো নাকি? দেখলাম যে তোমার বন্ধুরা মাইকিং করতেছে। হ্যাঁ, খেলাটা শুক্রবারে হওয়ার কথা ছিল, কিন্তু বিপক্ষ দলের নাকি কাজ আছে, এটার জন্য কালকে খেলাটা দিতেছি। যদি আপনাদের কোনো কাজ না থাকে তাহলে অবশ্যই যাবেন আমাদের খেলা দেখতে। তা তো অবশ্যই যেতে হবে। বড়মের জামাইয়ের খেলা আমরা দেখবো না তো কারা দেখবে? ইসরাতের আব্বুর কথা শেষ হতেই এরা বলতে লাগলো, আপু, বড় মেয়ের জামাইয়ের খেলা মানে? আকাশ ভাইয়া তো আমাকে পছন্দ করে, আকাশ ভাইয়া আমাকে বিয়ে করবে, তাহলে তুমি ইসরাত আপুর নাম নিচ্ছ কেন? ইরা, তুই এখনো ছোট মানুষ, এসব কিছু বুঝবি না তুই। আর ইসরাতের সাথে আকাশের বিয়ে আমরা ঠিক করে রেখেছি। ওদের মাঝে ঝগড়া শেষ হলে দুজনের বিয়েটা দিয়ে দিব। তার মানে ভাইয়া তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ভালোবাসো না? এরা, তুমি আমার ছোট্ট শালিকা, তোমাকে পছন্দ করি একদিকে, তুমি আমার ছোট বোন, অন্যদিকে তোমার বড় বোনকে বিয়ে করলে তুমি আমার শালিকা হবে। সো সেই হিসেবে তোমাকে অবশ্যই পছন্দ করতে পারি। তার মানে তুমি আমার সাথে চিটিং করেছো। যাও, তোমাদের সাথে কোনো কথাই বলবো না আজ থেকে, আর এই বাড়িতে কোনো খাবারই খাবো না আমি। এ বলে এরা রাগ করে দৌড়ে চলে গেল তার রুমে। এদিকে ইসরাত আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি তোমাকে বলেছিলাম না এরা কিছু একটা করবে? দেখেছো আমার কথা সত্যি হয়েছে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন দেখো কি একটা কাণ্ড হয়ে গেল। আমি যেটা বলি তুমি আমার কথাটা শোনো একবার। তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। বিয়েটা করে ফেললে আমাদের মাঝে যত ঝগড়াঝাটি হবে, যত ঝগড়াঝাটি আছে, সব কিছু সমাধান হয়ে যাবে। আমার সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত। আমি একবার যেহেতু বলেছি এখন বিয়ে করব না, তার মানে এখন বিয়ে করব না। আপনি আমাকে জোর জবরদস্তি করবেন না। জোর জবরদস্তি করলে কিন্তু পরে আবার আমি ইরার কাছে চলে যাব। আকাশ, তুমি এখন কি চাইতেছো? ইসরাতকে চাইতেছো নাকি ইরাকে চাইতেছো? কোনটা? আপনারা যার সাথে বিয়ে ঠিক করেছেন আমি তাকে চাইতেছি। তবে বেশি জোর জবরদস্তি করলে কিন্তু আমি ইসরাতকে না ইরাকে চাইব, এটা মনে রাখবেন। আম্মু, খাবার দাও এখন, আমি তাড়াতাড়ি ঘুমাতে যাব। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে খেলার মাঠে যেতে হবে, ওইখানে অনেক কাজ আছে। এই বলে আকাশ চলে আসলো খাবার টেবিলে এবং বাকি সবাইও খাবার খাওয়ার জন্য চলে আসলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। অন্যদিকে ইরা সবার শেষে খাবার খেয়ে রুমে এসে শুয়ে মনে মনে ইসরাতকে বকাবকি করতে লাগলো আর বলতে লাগলো, রাক্ষসী একটা, সবসময় আমার জিনিসের ভাগ চাই। আজকে আমার জিনিসের ভাগ চাইছে, কালকে আবার কি জানি করে। এরা এসব কথা চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে ইসরাত ঘুমাতে পারছে না, বারবার আকাশের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। একবার বিছানা থেকে উঠে দরজার কাছে এসে আবারও বিছানায় ফিরে যাচ্ছে। এরকম করতে করতে রাত 1টা বেজে গেল। ইসরাত আর থাকতে না পেরে আকাশের রুমে এসে দেখে আকাশ বিছানায় নেই। পুরো রুম খুঁজে ফেলেছে, কিন্তু আকাশ নেই। অন্যদিকে আকাশ বেলকনিতে চুপচাপ ঘুমাচ্ছে, কারণ সে জানে আজকে ইসরাত আসবেই। পুরো রুম খোঁজাখুঁজি করে শেষ করে ইসরাত চলে আসলো বেলকনিতে। এসে দেখে আকাশ ঘুমাচ্ছে। আকাশকে ঘুমাতে দেখে ইসরাত মনে মনে বলতে লাগলো, আমাকে অনেক অত্যাচার করেছো, পুরো ঘর খুঁজে ফেলেছি, তারপরেও তোমাকে পাই নাই। এখন তো পেয়ে গেলাম, এখন তুমি কোথায় যাবে? ইসরাত এইসব কথাবার্তা বলতেছে আকাশকে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ইসরাত আকাশের বুকের উপর উঠে পড়তেই আকাশের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে দেখতে পেল ইসরাত তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, জি ইসরাত আপু, আপনাকে এতবার করে বারণ করলাম যে আমার কাছে আসবেন না, এখন তারপরেও কেন কাছে আসেন? আপনার কি বুদ্ধি জ্ঞান বলতে কোনো কিছু নেই?
এতবার বারণ করার পরেও আপনি বারবার আমার কাছে চলে আসেন। দেখো আকাশ, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, এটার জন্যই আমি বারবার তোমার কাছে চলে আসি। তাই বলে তুমি এমন করবে? হ্যাঁ, আমি এমন করব, কারণ আপনাকে আমি ভালো কথা বলার পরেও আপনি বারবার এরকম করেন। কাল থেকে আপনি আমার রুমে আসবেন না, এমনকি আমার সামনে আসবেন না। আমি ইরার কাছে থাকবো এখন থেকে। প্লিজ আকাশ, এমন করো না। আমি তোমার দুইটা পায়ে পড়তেছি। আমি বড় হয়ে যদি তোমার পায়ে ধরতে পারি, তাহলে তারপরেও কি তুমি এমন করবে? হ্যাঁ, আমি এমন করব, কারণ আপনি একটা নির্লজ্জ মেয়ে। আপনাকে একটা কথা বললে আপনি সেই কথা মানেন না। যদি আপনি মানতেন তাহলে কতই ভালো হতো। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ইসরাত চলে গেল তার রুমে। এইদিকে আকাশ আর ঘুমাতে পারল না, পুরো রাত্রি জেগেছিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আকাশ মনে মনে বলতে লাগলো, যাই, একবার ইসরাত আপুকে গিয়ে দেখে আসি। মেয়েটা মনে হয় কান্না করতেছে। কান্না করা দরকার, এতবার বোঝানোর পরেও সে বারবার আমার কাছে চলে আসে। বলেছি একবারে বিয়ে করব, তারপরেও সে এমন করবে। আকাশ এইসব চিন্তা ভাবনা করতে করতে চলে আসলো ইসরাতের রুমে। এসে দেখে ইসরাত কান্না করতেছে। আকাশ পিছন থেকে ইসরাতকে জড়িয়ে ধরে ইসরাতের কানে কাছে গিয়ে বলতে লাগলো, সরি ইসরাত আপু, আমি তো আপনাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনি বোঝেন না। এতবার বলার পরেও আপনি সব সময় এইরকম করেন। আমি তো বলেছি আপনাকে বিয়ে করব, অন্য কাউকে তো বিয়ে করব না। তারপরেও কেন আপনি এরকম করেন আমার সাথে? আকাশ, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তুমি কেন বলছো না এটা? তোমাকে আমি কখনোই বোঝাতে পারি নাই আমার মনের কথাগুলো, কিন্তু তুমি সব সময় এরকম করো। ইসরাত আপু, আমি তোমার সব কথা বোঝার চেষ্টা করি, কিন্তু তুমি আমার বিষয়টা বোঝো না। দেখো, আমি একটা ছেলে, আমার মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমি যদি হুট করে তোমাকে কিছু করে বসি তাহলে কি হবে? আমি চাইতেছি যে যা কিছু করার সব কিছু বিয়ের পর করব, কিন্তু তুমি আমার বিষয়টা বুঝতেছো না। বারবার শুধু আমার কাছে চলে আসার চেষ্টা করতেছো। আমি যে থাকতে পারতেছি না একা একা, তুমি কি বুঝতে পারছো না আকাশ? তোমাকে যে আমার প্রয়োজন, আমি যে তোমার খুব কাছে থাকতে চাই এখন। এখন কাছে থাকতে চাইলেই তো আর হবে না, আমাকেও তো একটু সময় দিতে হবে। আমি ছোট একটা মানুষ, আমাকে যদি এখন সময় না দাও তাহলে আমি কিভাবে কি করব বলো? তোমাকে কোনো কিছু করার দরকার নেই, দরকার পড়লে আমি কাজ করব। আর আমাদের তো অফিস আছে, আমি আমার অফিসে যাব। দরকার পড়লে তোমাদেরও অফিসে যাব। আমি তোমার মতো করে, তুমি তোমার মতো করে চলো, তারপরেও আমাকে বিয়ে করে ফেলো এখন। নির্দিষ্ট একটা সময় আছে বিয়ে করার জন্য। আমি ওই নির্দিষ্ট সময় বিয়ে করব আপনাকে। হুট করে এসে বললেন আর হয়ে যাবে এটা না। আমি আমার সময় মতো আপনাকে বিয়ে করব। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে ইসরাতকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলো তার রুমে। পরের দিন সকাল 7টা আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে সোজা খেলার মাঠের দিকে রওনা দিল। অন্যদিকে ইসরাত এখনো ঘুমাচ্ছে। সকাল 10টায় তার ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই বসে চা খাইতেছে। সবাইকে দেখতে পেল, কিন্তু আকাশকে দেখতে পেল না। এটা দেখে ইসরাত বলতে লাগলো, কি ব্যাপার চাচি, আকাশ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আকাশ তো সেই সকালবেলা বের হয়ে গেছে খেলার মাঠে। আমাদেরকে বলেছে যে বিকেলে 3:30টার দিকে খেলার মাঠে থাকার জন্য। আমরা বলেছি যে বিকাল 3:30টার সময় যাব। বিকাল 3:30টার সময় রেডি হয়ে থাকো, সবাই কিন্তু যাব। আচ্ছা, বিকাল 3:30টার সময় রেডি হয়ে থাকবো। আর আমার একটু বাইরে কাজ আছে, আমি কিছুক্ষণ পর বের হব এবং 12টার মধ্যে চলে আসব। ঠিক আছে, যাও তাহলে। ইসরাত হালকা পাতলা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ল বাইরে। কাজ শেষ করে চলে আসলো আকাশদের খেলার মাঠে। এসে দেখে আকাশ কাজ করতেছে। হঠাৎ তানভীর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, ইশরাত আপু এসেছে, ওই যে দেখ গেটের সামনে দাঁড়িয়ে আছে, যা গিয়ে দেখা করে আয়। হঠাৎ উনি এখানে এসেছেন কেন? বাড়িতে তো সবাইকে বলে এসেছিলাম 3:30টার সময় এখানে আসার জন্য, কিন্তু এই সময় এখানে এসেছে উনি। আচ্ছা তোরা কাজ কর, আমি দেখে আসতেছি। আকাশ চলে আসলো ইসরাতের কাছে। ইসরাতকে উদ্দেশ্য করে আকাশ বলতে লাগলো,
কি ব্যাপার ইসরাত আপু, তুমি হঠাৎ এই সময় এখানে এসেছো কেন? বাড়িতে তো বলে এসেছিলাম সবাইকে 3:30টার সময় এখানে আসার জন্য, তাহলে তুমি এত আগে চলে এসেছো? চাচি বলল তুমি নাকি সকালে হালকা পাতলা কিছু খেয়ে এসেছো, তাই আর কি আমি আসলাম তোমাদের সবার জন্য হোটেল থেকে খাবার নিয়ে। আর বাইরে একটু কাজ ছিল, ওই কাজটা করে এরপরে এখানে এসেছি। এই নাও খাবারগুলো নিয়ে যাও, আর আমি বিকাল 3টা বা 3:30টার সময় সবার সাথে আসবো। আচ্ছা, 3:30টার সময় চলে আসেন। খেলা শুরু হতে পারে 3:40 বা 45 মিনিটে। ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম। এই বলে ইসরাত ওইখান থেকে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। ইসরাত তার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বসে আছে। এমন সময় ইসরাতের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে উর্মি বলতে লাগলো, কি রে ইসরাত, তোর তো কোনো খবরই নেই। সেই যে গেলি, এরপরে তো আর কোনো খবরই নেই। শুনলাম আকাশের সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। তোরা কোথা থেকে জানলি? তোদের তো জানার কথা না। আমাদেরকে না জানালেও আমরা জানতে পারি। তুই আমাদের বান্ধবী হয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি। ওই দিন আমরা কত বড় অপমানিত হয়েছি, আর তুই এমনটা করেছিস। ইসরাত চুপচাপ উর্মির কথা শুনতেছে। অন্যদিকে উর্মি আবারও বলতে লাগলো, ভালো করেছিস পছন্দ করে, এবং সামনে তোদের বিয়ে হোক, দোয়া করি তোরা সুখে শান্তিতে থাক। তবে আবার তুই ঝগড়া লাগাস না, কিন্তু ঝগড়া লাগালে আবার আকাশ অন্যরকম কোনো কিছু করবে। ঠিক আছে, ঝগড়া লাগবো না। তোরা শুধু দোয়া করিস আমাদের জন্য, তাহলেই হবে। এই বলে ইসরাত কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ কল কাটার পর ইসরাত মনে মনে বলতে লাগলো, সত্যি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তাদেরকে না জানিয়ে তারা তো এই সব কিছু করেছে। তারা যদি এই সব কিছু না করতো তাহলে তো আকাশকে আমি পাইতাম না। আকাশকে নিয়ে নিত অন্য কেউ। তাদের কাছে মাফ চেয়ে নিব, আর তাদেরকে তো দাওয়াত দিতে হবে। ইসরাত মনে মনে এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথা বলার পর চলে আসলো নিচে। এসে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। বিকাল 3:30 বাজতেই সবাই চলে আসলো খেলার মাঠে। এইদিকে আকাশ এবং তার বন্ধু বান্ধবরা রেডি হয়ে বসে আছে। যাদেরকে আমন্ত্রণ করেছিল সবাই চলে এসেছে। সবাই এক সাইডে বসে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খেলা শুরু হয়ে গেল। এদিকে আকাশ এবং তার বন্ধু বান্ধবরা খুব ভালোভাবে খেলতেছে। মাঠ কাঁপাচ্ছে। আকাশা দীর্ঘ 3 ঘন্টা পর খেলা শেষ হলো। আকাশরা জিতে গেছে। আকাশ রাজুর সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, রাজু, তুই বলেছিলি না আমরা খেলাতে হেরে যাব? এখন দেখলি তো তোরা খেলাতে হেরে গেছিস। দোয়া করি যাতে পরবর্তীতে তোরা জিতে যাস। আজকে তাহলে বিদায় নিলাম এখান থেকে। সবাই বিরিয়ানি খেয়ে যার যার বাসায় চলে গেল। এইদিকে আকাশ বাড়িতে এসে গোসল করে সবার শেষে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর তো খেলা শেষ, বিয়ের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করলি নাকি? হ্যাঁ, চিন্তা ভাবনা তো করেছি। কালকে রাতের মধ্যে আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব এবং আগামী 5 মাসের মধ্যেও বাড়িতে আসবো না। 5 মাস পর বাড়িতে আসলে এরপরে বিয়ের কথাবার্তা বলবো। মানে তুই এসব কি বলতেছিস? বাড়ি থেকে পালিয়ে যাবি কেন? বিয়ে পরে করলে না হয় পরে করবি, তারপরেও বাড়ি থেকে পালিয়ে যাস না। তাহলে তোমরা অপেক্ষা করো, আমার যেই দিন মন চাইবে আমি ওই দিন তোমাদেরকে বিয়ের কথা বলবো। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে আকাশ চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো ইসরাত। দরজাটা লাগিয়ে দিয়ে ইসরাত বলতে লাগলো, তোর সমস্যা কি? তুই আমার সামনে কি বলে গিয়েছিলি? খেলা শেষ করে এসে বিয়ের কথাবার্তা বলবি, আর তুই কিনা এখন পোল্টি নিতেছিস। আজকে দেখ, সত্যি সত্যি তোকে আমি কিছু একটা করে ফেলবো। এই বলে ইসরাত আকাশকে পিটাতে লাগলো। এইদিকে আকাশ বেশ কিছুক্ষণ পিটানি খাওয়ার পর ইসরাতকে জড়িয়ে ধরে কোনোরকম তার নিচে ফেলে দিয়ে ইসরাতের উপরে উঠে পড়ল। আকাশ বলতে লাগলো, সমস্যা কি? আমি একবার বলেছি না বিয়ে করব, তারপরও কেন তুই এসব বলবি আর আমাকে কেন মারবি? এখন যদি আমি তোকে বিয়ে না করে এই বাড়ি থেকে চলে যাই, তখন কি তুই আমাকে খুঁজে পাবি? এমন করিস না আকাশ, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তারপরও কেন এমন করিস আমার সাথে? প্লিজ এমন করিস না আমার সাথে। আমি তোকে অনেক সুখে রাখবো এবং খুশি রাখবো, তারপরও তুই এমন করিস না। ঠিক আছে, আমি কিছুই করব না।
তবে আমি আমার মর্জি মতো বিয়ে করব। তুই আমাকে কোনো বাধা দিতে পারবি না এবং জোর জবরদস্তি করতে পারবি না। এই কথা শুনে ইসরাত ওইখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ মনে মনে বলতে লাগলো, আর 10 থেকে 15 দিন যাক, এরপরে না হয় বিয়েটা করে ফেলবো। মেয়েটা একদম পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য আমাকে। বিয়েটা করে তাকে শান্তি দেই। এখন একটু ঘুমাই, শরীরটা অনেক ব্যথা করতেছে। আকাশ এইসব কথা বলতে বলতে কখন যে ঘুমেতে সে পাড়ি জমিয়েছে খেয়াল নেই। রাত প্রায় 3টা। আকাশের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। এইদিকে আকাশ নড়চড় করতে পারতেছে না। মনে হচ্ছে তার বুকের উপরে পাথরের মতো কিছু পড়ে আছে। আকাশ হাতটা ভালোভাবে চোখ খুলে দেখল, মনে হচ্ছে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। ডিম লাইটের আলোতে দেখতে পেল ইসরাত তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইসরাতের ঘুমন্ত চেহারাটা অনেকটা মায়াবী লাগছে আকাশের কাছে। এইদিকে আকাশ কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ আকাশের ঠোঁট জোড়া ইসরাতের ঠোঁটের সাথে লেগে গেল। এদিকে ইসরাত ঘুমের মাঝেও রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ রেসপন্স করার পর হঠাৎই ইসরাতের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে আকাশ তার ঠোঁট জোড়া কামড়ে ধরে চুষতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ ইসরাতকে ছেড়ে দিতেই ইসরাত বলতে লাগলো, এখন তো এরকম করতে পারতেছো, বিয়ে করলে তো আরো ভালোভাবে অনেক কিছু করতে পারতে, কিন্তু বিয়ে করো না কেন আমাকে? করব, সময় হোক অবশ্যই করব। আর কয়েকটা দিন ওয়েট করো। আসলে খেলাধুলা করে শরীরটা অনেক ব্যথা হয়ে গেছে। 4 থেকে 5 দিন ওয়েট করো, এরপরে না হয় বিয়ে করে ফেলবো তোমাকে। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। ইসরাতকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ দুজন কথাবার্তা বলে একে অপরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন সকালে ইরার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে পড়ল। এদিকে আকাশ আর ইসরাত এখনো ঘুমাচ্ছে। একে অপরকে জড়িয়ে ধরে সবাই আকাশের রুমে এসে দুজনের এই অবস্থা দেখে আকাশের আম্মু আকাশকে ডাকতে লাগলো, এই আকাশ, ঘুম থেকে ওঠ। সবার সামনে তুই ইসরাতের সাথে খারাপ ব্যবহার করবি আর রাতের বেলা তুই এই সব করবি? এটা তো হতে দেব না। তোদেরকে আজকেই বিয়ে দিতে হবে আমাদের। আম্মু ঘুমাতে দাও তো। সকালবেলা এসে কানটা ঝালাপালা করে দিতেছো। কি এমন করেছি যে আজকে বিয়ে দিতে হবে আমাদেরকে? একবার চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখ। তুই যে ইসরাতকে জড়িয়ে ধরে এইভাবে ঘুমাচ্ছিস, বাড়ির সবাই তো এখন দেখে ফেলেছে। এখন তোরা দুজন ফ্রেশ হয়ে আয় নিছে, এরপর বিয়ের কথাবার্তা বলবো। আমি এখন বিয়ে করতে পারবো না, আমার আরো দেরি হবে। 5-6 দিন পর আমি বিয়ে করব। আর 4-5 দিনের কথা বললে হবে না, তোকে আজকে বিয়ে করতে হবে, মানে আজকেই বিয়ে করতে হবে। তুই যা শুরু করেছিস। মানুষ বলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, তুই তো ভিতরে সদরঘাট আর উপর দিয়ে ফিটফাট। আকাশের আপু এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো নিচে। সবাই চার কফি খাচ্ছে। এদিকে আকাশ আর ইসরাত ফ্রেশ হয়ে নিচে আসতেই আকাশের আপু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আজকে নিজের চোখে যা দেখলাম এইটা আমরা মানতে পারলাম না। হয় তোকে আজকে বিয়ে করতে হবে, আর না হওয়ায় ইসরাতকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কোনটা করবি তুই এখন? ডিসিশন নে। যেহেতু তোমরা আমাকে বিয়ে করানোর জন্য এত তাড়াহুড়া করতেছো, তাহলে আজকে বিয়েটা করেই ফেলবো। যাও, তোমাদের কথা আমি মেনে নিলাম। আমার বিয়ের আয়োজন শুরু করো তোমরা। আকাশের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। ইসরাত তো মহা খুশি, আজকে তাদের বিয়ে হবে। সন্ধ্যা 7টা ছোটখাটো আয়োজন করা হয়েছে। ইসরাতের সকল বান্ধবীরা এবং আকাশের সকল বন্ধুরা এসেছে। রাত 8টার দিকে কাজী সাহেব এসে আকাশ এবং ইসরাতের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেলেন। এইদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে রাত কখন যে 12টা বেজে গেছে সেই খেয়াল কারণে আকাশ এবং ইসরাতকে তাদের রুমে পাঠিয়ে দিল। দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে আছে। এমন সময় ইসরাত আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে রাতে তো তোকে আমি পুরো খেয়ে ফেলবো। তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস, আজকে আর অত্যাচার সহ্য করব না। আজকে তো তুই আমার বর, আজকে যা ইচ্ছা তাই করব আমি। এই বলে ইসরাত আকাশকে ধাক্কা মেরে ফেলে দিল খাটে। তারপর আস্তে আস্তে আকাশের দিকে আগাতে লাগলো। আকাশও রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ইসরাত বলতে লাগলো, এখন তাহলে আমি আমার পিচ্চি বরটাকে দিয়ে বেবি আনার মিশনে নামিয়ে দিই। চলো আমার পিচ্চি বর, এখন তোমাকে অনেক আদর করব।
আকাশকে যেভাবে শিখিয়ে দিতেছে আকাশও সেইভাবে ইজ্জতকে আদর করতেছে। তারা দুজন একে অপরকে আদর করতে থাকুক। আমরা তাহলে এখন বিদায় নিই এবং তাদের পিচ্ছি দাম্পত্য জীবন যাতে সুখী হয় এই দোয়াই করব। আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।